হ্যালো ভিয়াস, আরজেভিদি চ্যানেলের পক্ষ থেকে আমি বিষ্ণু। এটি আমাদের নতুন চ্যানেল, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, এখানে রেগুলার নতুন নতুন মাফিয়া সিরিজ, রোমান্টিক সিরিজ আপলোড করা হবে। তীব্র যন্ত্রণায় কুকিয়ে উঠল রায়া। ঘুমের ঘোর তখনও পুরোপুরি কাটেনি তার। সারাদিনের ক্লান্তি আর মানসিক ধকলের পর রায়া কখন যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল তা সে নিজেও জানে না। বিছানার উপরে আছড়ে পড়তেই শরীরের প্রতিটি হাড় যেন এক নাগাড়ে আর্তনাদ করে উঠল। রায়া ব্যথায় কুকড়ে গিয়ে চোখ পিটপিট করে তাকালো। আবছা অন্ধকারে সে দেখতে পেল আরকে ঠিক তার সামনেই পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে আছে। বিছানা থেকে এক লাফে উঠে বসলো রায়া। চারপাশে অপরিচিত পরিবেশ দেখে তার কলিজায় যেন শুকিয়ে এলো। মস্তিষ্ক তখনও বুঝতে পারছে না সে কোথায় আছে। এলোমেলো চুল আর বিধ্বস্ত অবস্থায় সে হন্তদন্ত হয়ে এদিকে সেদিকে নিজের ওড়নাটা খুঁজতে খুঁজতে ভয়ার্থক গলায় তুতলাতে তুতলাতে বলল, কে আপনি? আর আমি এখানে কি করে এলাম? আরকে বিরক্তিতে কপাল কুঁচকে তাকালো রায়ার দিকে। তার চোখে মুখে চরম তাচ্ছিল্য। এই এক হয়ে উঠেছে জ্বালা। পিচ্চি মেয়েদের এই একই স্বভাব। তার বড্ড দ্রুত ভুল বুঝে যায়। এদের স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে সে কড়া ওষুধের প্রয়োজন, সেটা আরকে ভালো করেই জানে। সে কোনো কথা না বলে পাশের টেবিলে রাখা পানির জগটা হাতে নিল। কিছু বুঝে ওঠার আগে পুরো পানিটা ঢেলে দিল রায়ার মাথায়। ঠান্ডা পানির স্পর্শ রায়া শিউরে উঠে চিৎকার করতে গিয়েও থেমে গেল। আর কে এখানেই থামল না। সে শব্দ করে তুড়ি বাজিয়ে মুহূর্তের মধ্যেই ঘর থেকে তীব্র আলোর ঝলমল করে উঠল। আর কে এবার কর্কশ কণ্ঠে খেকিয়ে উঠে বলল, এখন নিশ্চয়ই আপনার স্মৃতি ফিরেছে, নাকি পুরো জগে কাজ হয়নি? আপনাকে কি সুইমিং পুলে চুবিয়ে নিয়ে আসতে হবে? সমস্যা নেই, আপনি বললে সেটাও করতে পারি। রায়া ভিজে ছপছপে অবস্থায় নিষ্পাপ চোখে ছলছল দৃষ্টি তাকালো আর্কের দিকে। সেই দৃষ্টিতে কি যেন একটা জাদু ছিল কে জানে। হঠাৎ করেই হৃদয়হীন আর্কের বুকের ভিতরে থাকা হৃৎপিণ্ডটাও অস্বাভাবিকভাবে লাফাতে শুরু করলো। কঠিন হৃদয়ের আর্কে কেমন যেন হাঁসফাঁস করে উঠে বুকের পাশে শক্ত করে খামচে ধরে তড়িঘড়ি করে দৃষ্টি সরিয়ে নিল রায়ার উপর থেকে। পরক্ষণেই হিংস্র বাঘের ন্যায় তেড়ে এসে চেপে ধরল রায়ার থুতনি। রায়ার একদম মুখের কাছে মুখ এনে হিসুসিয়ে বলল। রায়া ভয়ে নিঃশ্বাস নিতে ভুলেই গেছে। শুধু চোখ দিয়ে অঝরে গড়িয়ে পড়ছে অশ্রু। সেই নোনা পানি রায়ার ভিজে গাল বেয়ে টুপটুপ করে নিচে পড়ছে। রায়ার এই কান্না দেখে আরকে চরম বিরক্ত হলো। সে এক ঝটকা দিয়ে রায়ার থুতনি ছেড়ে তাচ্ছিল্যের স্বরে বলে উঠল, তোদের মেয়েদের এই একটাই সমস্যা, কিছু বললে শুধু ফ্যাস ফ্যাস করে কান্না করা। ডিসকাস্টিং। তবুও রায়ার কান্না থামছে না। মেয়েটা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। রায়ার এই অনবরত কান্না আরকের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে রাগে উন্মাদ হয়ে তেড়ে এসে রায়ের মুখের ভিতরে পিস্তলের নল ঠুকিয়ে দিল। হিংস্র চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, এখন যদি একটা টু শব্দ করেন তাহলে এখানে আপনাকে মেরে দিব। গড প্রমিস। রায়ার কান্না এবার এক নিমেষেই থেমে গেল। মৃত্যুর শীতল পরশে মুখের ভিতরে অনুভব করতেই মেয়েটা পাথরের মতো জমে গেল। তা দেখে আরকে মনে মনে একটা তৃপ্তির হাসি হাসল। তবে তার চোখে মুখে সেই কঠিন ভাবটা আগের মতোই অটুট। পিস্তল সরিয়ে নিয়ে সে গভীর গলায় বলল, গুড গার্ল। এরপর উঠে গিয়ে আলমারি থেকে নিজের একটা বড় সাইজের সাদা শার্ট বের করলো। কোনো সৌজন্যবোধ না দেখিয়ে শার্টটা রায়ার ভিজে মুখের উপরে ছুঁড়ে মারল। শার্টের ভারে রায়া একটু নড়ে উঠতেই আরকে তার রাগী গম্ভীর কণ্ঠে নির্দেশ দিল, ওই যে ওয়াশরুম, 5 মিনিটের ভিতরে ফ্রেশ হয়ে এই শার্টটা পরে বাইরে আসবেন। 1 সেকেন্ডও দেরি হলে কিন্তু। বাকিটুকু আর শেষ করতে পারল না। তার আগেই রায়া শার্টটা নিয়ে এক দৌড়ে ছুটে গেল ওয়াশরুমের দিকে। রাত তখন গভীর। দূরে কোথাও থেকে যেন ভেসে আসছে নিশাচর সব কুকুরের ডাক হাঁক। ওয়াশরুমের বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে রায়া। আয়নায় প্রতিফলিত নিজের বিধ্বস্ত রূপটা তার কাছে আজ বড্ড অচেনা ঠেকছে।
সামান্য এক ভুলের মাসুল সে এতগুলো তাজা প্রাণ দিয়ে দিতে হবে তা কি সে জানত? তীব্র যন্ত্রণায় নিজের অবাধ্য লম্বা কেশগুচ্ছ খামচে ধরল রায়া। সুরাইয়া আপু, মানুষটা তো নির্দোষ ছিল, তবে কেন নিয়তি তাকে এত নিষ্ঠুর পরিণতি উপহার দিল? ছোট্ট শিশু দুটোর আজ মাহারা, তাদের একমাত্র আশ্রয়, আগলে রাখার সেই নির্ভরতার সেই ঠিকানাটুকু রায়া নিজে হাতে ধূলিসাৎ করে দিল। ভাবতেই ভিতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। রায়ের অদাম্মিত বিবেক যেন তার সত্তার ভিতরে তাকে ধিক্কার করে বলছে। নিজের কান দুটো দুহাত দিয়ে চেপে ধরল রায়া। কান্নারদ্ধ কণ্ঠে অস্ফুটিত স্বরে বিড়বিড় করে উঠল, চুপ কর, আল্লাহর দোহাই লাগে, চুপ কর। ঠিক তখনই ওয়াশরুমের দরজায় প্রচন্ড জোরে জোরে আঘাত পড়ল। কেউ যেন দরজার ওপর থেকে সমস্ত ক্রোধ ছাড়ছে। রায়া জানে ওপাশে কে দাঁড়িয়ে। মুহূর্তে চোখে পানির ঝাপটা দিয়ে নিজেকে শক্ত করার চেষ্টা করলো সে। ভিড় করে জেদি গলায় বলল, এই সব কিছুর হিসেব আমি একদিন কড়াই গন্ডাই বুঝে নেব আপনার কাছ থেকে, মিস্টার ট্রেভেল। দ্রুত পরনের কামিজটা বদলে গায়ের ওপরে চাপিয়ে নিল সাদা রঙের শার্টটা। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে শিউরে উঠল রায়া। পাতলা সাদা কাপড়ের আড়াল ভেদ করে শরীরের রেখাগুলো প্রায় স্পষ্ট। বাইরের লোকটার দৃষ্টি এমনিতেই বন্য পশুর মতো হিংস্র। এই পোশাকের সামনে গেলে সে যে ক্ষুধার্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে না তার কোনো নিশ্চয়তা নেই। আপনি কি নিজ ইচ্ছায় বের হবেন, নাকি আমি দরজা ভেঙে ভিতরে আসবো? ভিতর থেকে কোনো সারা শব্দ নেই। আর কি তাকে এভাবে দেখে তার সাথে কি করতে পারে সেই আশঙ্কায় রায়া তখন আচ্ছন্ন। তবে হঠাৎ করে সব নিস্তব্ধ হয়ে গেল। লোকটার কোনো কথা শোনা যাচ্ছে না। দরজায় সেই উন্মাদ করাঘাতগুলো থেমে গেছে। রায়া সাহস সঞ্চয় করে গুটি গুটি পায়ে দরজার কাছে এগিয়ে এলো। দীর্ঘ একটা শ্বাস ফেলে কাপা কাপা হাতে দরজাটা খুলল। দরজাটা খুলতেই রায়ার চোখ ছানা পড়া। দেখলো আর কে পা উঁচিয়ে লাথি মেরে দরজাটা ভেঙে ফেলার জন্য উদ্যত হয়েছে। কিন্তু রায়াকে নিজের শার্ট পরা অবস্থায় দেখে সে যেন পাথরের মূর্তির মতো জমে গেছে। তার সেই তীব্র কামুক দৃষ্টি এখন রায়ার নাজুক শরীরের উপরে স্থির। রায়া সেই চাউনি দেখে শিউরে উঠল। ভয়ে দুই হাত টেনে শার্টের হাঁটুর নিচে নামানোর চেষ্টা করে নিজেকে দুই হাতে আড়াল করার এক বৃথা চেষ্টা চালালো রায়া। আই কিস ইউ ডার্লিং। আরকির এমন সোদাসাপটা কথা রায়ার সমস্ত কায়া থরথর করে কেঁপে উঠল। তবে আরকি সেদিকে বিন্দুমাত্র ভূক্ষেপ নেই। সে তৃষ্ণাক্ত দৃষ্টি তখন নিবদ্ধ রায়ার কম্পমান গোলাপি ঠোঁটজোড়ার উপর। এক অজানা আশঙ্কায় রায়া শুকনো ঢোক গিলল। তার বুকের ধুকফুকানি যেন নিজের কানে স্পষ্ট শুনতে পাচ্ছে সে। সকাল প্রায় 9টা। ঘাড়ের কাছে তুলতুলে নরম কিছু একটা অনুভব করতেই এক লাফে ঘুম থেকে উঠে বসলো রায়া। বিচ্ছু কিংবা বিষাক্ত কোনো পোকা ভেবে আতঙ্কে গা শিউরে উঠল তার। টেবিলটা কি তাকে মারার জন্য বিচ্ছু ছেড়ে গিয়েছে বিছানার ভেবে তড়িঘড়ি সে গায়ের উপর থেকে নরম টুডেট সরিয়ে দিতেই রায়ার চোখ বিস্ময়তে ছানা বড়া হয়ে গেল। ওর ঘাড়ের কাছে এতক্ষণ ছোট্ট একটা সাদা বিড়াল ছানা গুটিসুটি মেরে পরম নিশ্চয়তায় ঘুমিয়েছিল। রায়া হঠাৎ করে উঠায় বেচারা ছানাটাও ঘুম ছুটে গেছে। সে বড় বড় চোখে রায়ের দিকে তাকিয়ে একবার আড়মোড়া ভাঙল। তারপর মেউ মেউ শব্দ করতে করতে গুটি গুটি পায়ে এগিয়ে এলো রায়ার দিকে। ও, ওই ডেভিলটা আবার বিড়ালও পালে, বাহ। পরক্ষণেই নিজের ভয় আর বিরক্তি ভুলে দুই হাতে পরম আদরে কোলে তুলে নিল ছোট্ট বিড়াল ছানাটিকে। তার নরম তুলতুলে সারা মুখে চুমু খেতে খেতে বাচ্চাদের মতো আহ্লাদি গলায় বলে উঠল, ওলে বাবুলে, কি কিউট, ওলে আমার সোনা বাচ্চাটা। হঠাৎ করেই রায়ার ঘোর কাটল দরজার কাছে থেকে ভেসে আসা একটা মিষ্টি কণ্ঠের ডাকে। রায়া ঘাড় ঘুরিয়ে দেখল মাঝবয়সী এক মহিলা স্মৃতি হাসি মুখে দাঁড়িয়ে আছেন। তিনি বিনীত স্বরে বললেন। রায়া একটু হকচকিয়ে গেল।
স্যারের কথা শুনতেই তার চোখের সামনে আবারও সেই শক্তপোক্ত পৈশাচিক মুখটাই ভেসে উঠল। কোলে থাকা বিড়াল ছানাটির দিকে একবার তাকিয়ে মৃদুস্বরে বলল, আসছি। প্রায় 10 মিনিট পর আরকির একটা লং শার্ট এবং ট্রাউজার পরে ঘর থেকে বেরিয়ে এলো রায়া। সিঁড়ির মাঝপথে আসতেই রায়ার পা থমকে গেল। আরকির সাথে ডাইনিং টেবিলে সুঠাম দেহি আরও একজন অপরিচিত লোক বসে আছে। লোকটা আরকির থেকে অনেকটা ফর্সা, তাও লোকটার ঘাড় দেখেই বোঝা যাচ্ছে। রায়া গুটি গুটি পায়ে নামতে নামতে আনমনেই বিড়বিড় করল। এ আবার কোন ক্ষেতের মূলা? তখনই লোকটা পিছনে ঘুরল। রায়াকে দেখে গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নামতে দেখে চমৎকার হেসে মলমের কণ্ঠে বলল, বিউটিফুল গার্ল। গুড মর্নিং। লোকটার এমন কথার মাঝে সিঁড়িতেই থমে গেল রায়ার পা। ভয়ে ঠোক গিলল কয়েকবার। এরপর তাকালো আরকের দিকে। আরকে তখনও তাকিয়ে আছে রায়ার দিকে। রায়া ভয়কাতর মুখের উপর থেকে দৃষ্টি সরিয়ে এবার দৃষ্টি ঘোরালো সুদর্শন লোকটার দিকে। মুটিয়ে বলল, Don't look at my lady with those wicked eyes, because from today she is your little sister. Got it? আরকের কথায় ঠোঁট কামড়ে হাসলো লুসি চ্যান। আরকেকে আরেকটু জ্বালানোর জন্য বলল, এই ডেইরি মিল্ক তুই কোথায় পেলে দোস্ত? একদম রিল্যাক্সিং একটা চয়েস, কিন্তু তুই তো একটা তিতকুটে লোক, এমন মিষ্টি ডেইরি মিল্ক হজম হবে তোর? আরকে বুঝলো লুসি চ্যান ওকে খেপাতে চাইছে, তাই প্রসঙ্গ পাল্টে বলল, জুলফিকার দেশে ব্যাক করছে কবে? লুসি চ্যান এবার সিরিয়াস হয়ে বসলো। কপালে এক আঙুল দিয়ে সাইড করতে করতে বলল, ওইখানের কাজটা এখনো শেষ হয়নি, ওটা মিটে গেলেই ও দেশে ব্যাক করবে। কত সময় লাগবে? এই বিষয়ে এখনো কিছু বলেনি। আরকে আর কোনো প্রশ্ন করলো না। সে খুব স্বাভাবিক ভঙ্গিতেই টিভির দিকে তাকিয়ে খবর দেখছে। লুসি চ্যান ফের একবার সিঁড়ির স্ট্যাচু হয়ে থাকা রায়ের দিকে তাকালো। তারপর নিজের গলার যতটা সম্ভব নামিয়ে নিচু স্বরে বলল, দোস্ত তুই কি সিরিয়াস? নো। লুসি চ্যান চমকে উঠে চিবিয়ে চিবিয়ে বলল। হোয়াট আর ইউ ফাকিং কিডিং মি? আরকে এবার টিভির পর্দার থেকে চোখ সরিয়ে গম্ভীর গলায় পাল্টে প্রশ্ন করলো। কেন, তুই কি মজার দোকান দিয়েছিস? লুসি চ্যান অবাক হয়ে জানতে চাইল। তাহলে এই মেয়েকে নিজের কাছে কেন রেখেছিস? আরকে ঠোঁটের কোণে তার সেই চিরচেনা বাঁকা হাসি ফুটে উঠল। সে নিলিপ্ত গলায় বলল, ইচ্ছে। লুসি চ্যান কিছু বলার পূর্বেই আরকে তার গম্ভীর কণ্ঠস্বর আরেকটু চড়িয়ে রায়ার উদ্দেশ্যে বলল, ওখানে দাঁড়িয়ে থেকে কি তপস্যা করছিস নাকি? হঠাৎ ধমকের সম্মতি ফিরে পেল রায়া। চমকে উঠে ভয়ে আড়ষ্ট হয়ে আরকের দিকে তাকিয়ে দুই পাশে মাথা নেড়ে বোঝালো সে যে কিছু করছে না। আরকে ফের বলল, তাহলে ওখানে দাঁড়িয়ে আছেন কেন, ইডিয়ট? আরকের এমন বজ্রকঠিন ধমক খেয়ে রায়া যেন কুকড়ে গেল। ভয়াত্মক চড়ুই পাখির মতো আড়ষ্ট পায়ে অতি সন্তর্পণে সে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। ডাইনিং টেবিলের একপাশে দাঁড়িয়ে থাকা মধ্যবয়সী মেয়েটি এগিয়ে এসে মৃদুস্বরে বললেন, বসুন ম্যাডাম, আমি খাবার দিচ্ছি। রায়া কোনো কথা বলা শক্তি খুঁজে পেল না। যান্ত্রিকভাবে সে চেয়ার টেনে বসলো। ঠিক তখনই আরকে তার দীর্ঘদেহী অবয়ব নিয়ে রায়ার ঠিক পাশের চেয়ারটায় এসে ধপাস করে বসলো। তার উপস্থিতি সেই ভারী গাম্ভীর্য রায়াকে আরো বেশি সংকুচিত করে তুলল। সামনে বসা লুসি চিয়ানো চোখে মুখে এক অদ্ভুত কৌতূহল। মেয়েটি অত্যন্ত সন্তর্পণে কাঁপা কাঁপা হাতে খাবার প্লেটে বেড়ে দিয়ে দুই কদম পিছিয়ে নতজানু হয়ে দাঁড়িয়ে রইল, যেন সামান্য শব্দ হলেই কোনো মহাপ্রলয় ঘটে যাবে। চারপাশে পিনপতন নীরবতা, কেবল চামচ আর প্লেটের টুংটুং শব্দ সেই নিস্তব্ধতাটাকে মাঝে মধ্যেই ভেঙে দিচ্ছে। রায়া কোনো মতে গিলে যাচ্ছে, কিন্তু তার গলা দিয়ে খাবার নামছে না। নোনতালোনা স্বাদের যেন ওর জিভে আটকে আছে। সমস্ত চিন্তা এখন সুরাইয়ার নিষ্পাপ দুটো বাচ্চার জন্য। তবুও তার কিছুই করার নেই, কারণ সে যে এখন বন্দী। ব্রেকিং নিউজ,
এমপি করিম সিদ্দিকীর মালিকানাধীন দ্য মুনলাইট বারে রাতে অন্ধকারে অতর্কিত হামলা। অজ্ঞাত পরিচয়ে একদল সন্ত্রাসী হামলাকারী পুরো বারটি তছনছ করে দিয়েছে। এই নৃশংস হামলায় এখন পর্যন্ত 8 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে সুরাইয়া নামে একজন মহিলা কর্মচারীও রয়েছে। জানা গেছে সুরাইয়ার 2টি ছোট সন্তান রয়েছে, যাদের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়। হামলায় আহত হয়েছে আরও প্রায় 70 জন। পুলিশ তদন্তে নেমেও এখনও হামলার কোনো সঠিক তথ্য খুঁজে পায়নি বলে জানা গিয়েছে। খবরটা কানে আসতেই রায়ের বুক ফেটে কান্না বেরিয়ে এলো। ফুফিয়ে কেঁদে উঠল মেয়েটা। তার সামান্য একটা ভুলের জন্য আজ কতগুলো তাজা প্রাণ গেল। রায়ার চোখ দুটো বেয়ে অবাধ্য অশ্রুগুলো টুপ করে গড়িয়ে পড়তেই নরম ভাতের প্লেটে। লুসি চিয়ান নির্বাক দৃষ্টিতে তাকিয়ে দেখল সেই দৃশ্য। এইমাত্র পাওয়া আরও এক লোমহর্ষকর সংবাদ। এমপি করিম সিদ্দিকীর একমাত্র ছেলে রাজ সিদ্দিকীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ে ঘাতকেরা তাকে মাংসের মতো টুকরো টুকরো করে কেটে প্যাকেটের মতো পার্সেল করে পাঠিয়ে দিয়েছে এমপির নিজের বাড়িতে। পুরো শহরে এখন এই নৃশংস হত্যাকাণ্ডের আতঙ্কে আড়ষ্ট। আমাদের প্রাথমিক ধারণা, বারের হামলা এবং রাজ সিদ্দিকীর হত্যাকাণ্ড, এই 2 ঘটনার পেছনে একই ব্যক্তি বা গোষ্ঠী জড়িত। কিন্তু কে সেই রহস্যময় ঘাতক? পুলিশ কি পারবে এই দুর্ধর্ষ অপরাধীকে খুঁজে বের করতে? পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সংবাদ পাঠিকা কথাগুলো শেষ হতেই না হতেই আরকের ফোনটা সশব্দে বেজে উঠল। খুব মনোযোগ দিয়ে সে নির্দিষ্ট মনে খাবার খাচ্ছিল। আরকে ঠিক সেই মুহূর্তেই কল আসায় তার কপালে বিরক্তির রেখা ফুটে উঠল। অত্যন্ত নিষ্পৃহ ভঙ্গিতে সাইড থেকে ফোনটা হাতে তুলে রিসিভ করলো সে। পাশ থেকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই অবজ্ঞা ভারে বলল, হ্যাঁ, এমপি করিম সিদ্দিকী বল, আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি? তোকে আমি কুকুরের মতো মৌত দেব, শুয়োরের বাচ্চা। পুলিশ তোকে খুঁজে না পেলেও আমি তোকে ঠিকই খুঁজে বের করব। আর তারপর তোকে আমি ধ্বংস করে দিব, আর তোর সাম্রাজ্যকে আমি ভেঙে ঘুরিয়ে দেব। এমপি তুই চাইলে ক্ষতি করতে পারিস, তবে আমাকে ধ্বংস করার সাধ্য তোর নেই। তোর মতো ক্ষুদ্র প্রাণী পরচর আমার গায়ে 2-1টা আঁচড় কাটতে পারে, কিন্তু আমাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার শক্তি তুই কেন? এই মহাবিশ্বের কারণেই। সো ডোন্ট ডাউট টু বি এ হিরো। ইয়োর টাইম ইজ রানিং আউট করিম সিদ্দিকী। সো স্টপ প্যাকিং অ্যান্ড এনজয় ইয়োর ফাইনাল মোমেন্টস। বেস্ট অফ লাক। কথাটা বলতে কোনো উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দিল সে। ডাইনিং রুমে আবারও সেই ভারী নিস্তব্ধতা ফিরে এলো। ফোনের ওপাশে থাকা এক ক্ষমতাধর এমপির আর্তনাদার হুমকি আরকের কাছে যেন সেরফ একটা বিনোদনের খোরাক মাত্রই তখন প্রায় সন্ধ্যা। মাগরিবের আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। জানালার ওপাশে গোধূলি আলো মুছে গিয়ে অন্ধকারে ক্রমে ঘনীভূত হচ্ছে। রায়া নিজের জন্য বরাদ্দকৃত ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। সকালে সেই হাড়হিম করা ঘটনার পর সে ভয়ে আর কি ছায়াও মারায়নি। দুপুরে মেয়েরা অনেক সাদাসাদি করেছে খাওয়ার জন্য, কিন্তু রায়ার গলা দিয়ে এক দানাও খাবার নামেনি। অবশেষে বিফল হয়ে তারা ডাকাডাকি বন্ধ করে দিয়েছে। রায়া যেন এখন দিশাহারা। এই গোলকধাঁধা থেকে বেরোনোর কোনো পথই তার জানা নেই। তার ভিতরটা যেন স্থির হয়ে গেছে। ম্যাডাম, স্যার আপনাকে লিভিং রুমে ডেকেছেন। মেয়েদের কণ্ঠস্বর শুনেই চমকে উঠল রায়া। এই লোকটা আবারও তাকে কেন ডাকছে? এক অজানা আশঙ্কা তার বুকের ধুকপুকানি বাড়িয়ে দিল। অনিচ্ছা সত্ত্বেও সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পরনে তার আর্কের একটা কুচকুচে কালো রঙের লং শার্ট আর মস্ত বড় একটা ট্রাউজার। নিজের শীর্ণকায় শরীরে শার্টটি যেন একটা প্রকাণ্ড জোব্বা হয়ে আছে, আর ট্রাউজারটা এতই লম্বা যে রায়া সেটা কোমরের কাছে বহু কষ্টে গুজে গুজে সামাল দেওয়ার চেষ্টা করেছে। নিজের এই অদ্ভুত বেশভূষা নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো রায়া। যখন সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো তখন দেখলো লিভিং রুমে কেবল আরকে একা নয়,
আরো বেশ কিছু লোক বসে আছে, তাদের মাঝে দুজন মহিলাওকেও দেখা যাচ্ছে। তারা সবাই খুব নিচু স্বরে নিজেদের মধ্যে কথা বলছে। পিছন থেকে রায়া ঠিক ঠাহর করতে পারল না এরা কারা, তবে পরিবেশটা দেখে মনে হচ্ছে কোনো বিশেষ কারণে এই সভার আয়োজন করা হয়েছে। রায়া গুটি গুটি পায়ে সামনে এগোতে থাকে, থমকে গেল। ওর বুকটা ধক করে উঠল। লিভিং রুমে বড় সোফাতে অত্যন্ত আয়েশ করে বসে আছেন রেহানা বেগম আর চাঁদনি। ওদের এখানে এই মুহূর্তে দেখে রায়া বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। মনের কোণে ক্ষণিকের জন্য আশার আলো উকি দিলেও পরক্ষণেই এক অজানা আশঙ্কায় গা ছমছম করে উঠল। এখানে কেন এসেছে ওরা? কোনো উপায় না পেয়ে সে চুপচাপ সোফার এক কোণে আড়ষ্ট হয়ে গিয়ে দাঁড়ালো। আর একবার রায়াকে আপাদমস্তক নজর বুলিয়ে নিল। ওই ঢিলেঢালা বিশাল পোশাকের ভিতরে রায়া অসহায় রূপটা দেখে ঠোঁট কামড়ে কিঞ্চিত হাসল, যা উপস্থিত আর কারোর নজরে পড়ল না। পরক্ষণে সেই হাসি মুছে ফেলে সেই রায়ানা বেগমের দিকে অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আপনারা আরেকবার ভেবে দেখতে পারেন, সে কিন্তু আপনাদের ঘরেরই মেয়ে। এটাই মাথায় রেখেই যা সিদ্ধান্ত নেওয়ার নিন। হ্যাঁ, ও আমাদের ঘরের মেয়ে ঠিকই, কিন্তু হয়েছে একদম ওর ওই নষ্টা মায়ের মতো। আর কি ভেবে দেখব? এই নির্লজ্জ মেয়ে তো আপনার সাথে আগেই যা করার করে ফেলেছে। ওকে এখন কে বিয়ে করে ঘরে তুলতে চাইবে? তার থেকে ভালো আপনি আমাকে 2 কোটি টাকা দিয়ে একে নিজের কাছেই রেখে দিন। আপদ বিদেয় হোক। এতক্ষণ কথার আগামাথা কিছুই বুঝতে পারল না রায়া, কিন্তু শেষে কথাগুলো শোনার পর তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। নিজের কানে বিশ্বাসই করতে পারছে না সে। তীব্র ক্ষোভ আর অপমানে ফেটে পড়ল সে, চিৎকার করে বলে উঠল, আপনি একজন মা হয়ে একটা মেয়েকে কিভাবে এভাবে দরদামে বিক্রি করতে পারেন? আপনার কাছে কি আমি কোনো দোকানের পণ্য যে যা ইচ্ছে করবেন আর আমি কিচ্ছু বলবো না? রায়ের কণ্ঠস্বর কাঁপছে। যতই তিনি সৎ মা হোক, তিনি তো একজন মা। তাহলে তিনি কিভাবে কেবল 2 টাকার জন্য নিজের ঘরের মেয়েকে এভাবে হাটের তোলা পণ্যের মতো বিক্রি করে দিতে পারে? রায়ের ভিতরটা যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে। ইমতিয়াজ সওদাগর আসেননি বোধহয়। তিনি জানেন না নিজের স্ত্রীর এমন কুকর্মের কথা। জানলে হয়তো মেয়ের এমন সময়ে সামনে ডাল হয়ে দাঁড়াতেন। রায়া নিজেকে সামলাতে পারল না। ফ্লোরে হাঁটু বুড়িয়ে বসে হাউমাউ করে কেঁদে উঠল। কোনো মান সম্মানের তোয়াক্কা না করে হামাগুড়ি দিয়ে রেহানা বেগমের পা দুটো জাপটে ধরল। ঝরঝর করে কড়া অশ্রু রেহানা বেগমের পা ভিজিয়ে দিয়ে আকুতি করে বলতে লাগলো, আল্লাহর দোহাই লাগে, আপনি এত বড় পাপ করবেন না আন্টি। আপনার নিজেরও তো একটা মেয়ে আছে। প্লিজ আমাকে আপনাদের সাথে নিয়ে যান। কেউ আমার অস্তিত্ব কখনো টেরও পাবে না। প্রয়োজন পড়লে আমি পড়াশোনা ছেড়ে দেব। আপনাদের বাড়িতে সারা জীবন বন্দিগিরি করব। আন্টি প্লিজ, যা কাজ করব, যত টাকা উপার্জন করব, সব এনে আপনার হাতে তুলে দেব। তবুও প্লিজ আন্টি, আমাকে এই নরকে ফেলে রেখে যাবেন না। দোহাই লাগে আপনার। রায়ের আর্তনাদে লিভিং রুমে ভারী বাতাস যেন আরো গুমোট হয়ে উঠল। ওর কান্নার শব্দ দেওয়ালগুলো যেন কেঁপে উঠছে, কিন্তু রেহানা বেগম পাথুরে মুখ, কোনো করুণার চিন্তা দেখা গেল না। বরং তিনি ঘেন্নায় পাটাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেন। এক কোণে বসে থাকা আরকে চোখের মনি এবার স্থির হয়ে গেল। তার দৃষ্টি এখন রায়ার সেই অসহায় মুখটার উপরে আটকে রয়েছে। সে এই মুহূর্তের এই দৃশ্য আনন্দের সহিত উপভোগ করছে। রায়ার অসহায়ের মতো আকুতি মিনতি করে চলেছে, কিন্তু রেহানা বেগমের মনে তার বিন্দুমাত্র প্রভাব পড়ল না। উল্টে তিনি প্রচণ্ড বিরক্ত হয়ে এক ঝটকায় নিজের পা সরিয়ে নিলেন এবং সজোরে একটা লাথি মেরে রায়াকে নিজের থেকে কিছুটা দূরে ফেলে দিলেন। রায়া ফ্লোরের উপর ছিটকে পড়ে যন্ত্রণায় কুঁকড়ে উঠল। কেন্দ্রেই আর্কের হাসি খুশি মুখটাতে অমাবস্যার অন্ধকার নেমে এলো। চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে উঠল। সে সোফা ছেড়ে ঝড়ের গতিতে উঠে দাঁড়িয়ে সিংহের ন্যায় গর্জে উঠল, ব্যাস, অনেক হয়েছে। আর্কের সেই গর্জনে পুরো মেনশন যেন থরথর করে কেঁপে উঠল। উপস্থিত বডিগার্ড আর লোকগুলো
পলকের মধ্যে টান টান হয়ে দাঁড়িয়ে পড়ল। আরকে সেই রক্তবর্ণ চোখের দিকে তাকানোর সাহস কারণ নেই। চাঁদনি ভয়ে মায়ের হাত খামচে ধরে ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেলেছে। রেহানা বেগম নিজে কিছুটা ভয় পেলেন, বুঝতে পারলেন যে তিনি ভুল জায়গায় ভুল কাজ করে ফেলেছেন। ভয়ে তার বুক দুরদুর করে কাঁপতে শুরু করলো। তিনি ভয়ে কাঁপা কাঁপা গলায় কিছু বলার জন্য হাঁ করতেই আরকে টেবিলের উপর থেকে টাকার বান্ডিলগুলো রেহানা বেগমের মুখের উপর ছুঁড়ে মারল। পরপর টেবিলে রাখা একটা লিগ্যাল পেপার ফাইল তুলে আগের ন্যায় রেহানা বেগমের মুখে ছুঁড়ে মেরে দাঁতের দাঁত চেপে হিসিয়ে বলল, পেপারটার নিচের 3টে পাতায় সই কর, আর উপরে 2টো ঋণ রায়া সই নিয়ে দফা হয় এখান থেকে। রেহানা বেগম আর একটা শব্দ বলারও সাহস পেলেন না। আর কে সেই রুদ্রমূর্তি দেখে তার কলিজা শুকিয়ে গেছে। তিনি কাঁপা কাঁপা হাতে কলম তুলে নিয়ে দলিলে সই করলেন। এরপর কাগজটা নিয়ে এগিয়ে গেলেন ফ্লোরে পড়ে থাকা রায়ার দিকে। রায়ার পাশে বসে নিচু স্বরে হুকুম দিলেন, নে সই কর। রায়া মাথা দোলাচ্ছে। না, সে সই করবে না, কিছুতেই না। তার চোখ দুটো অবিরল জলধারার অশ্রু গড়িয়ে পড়ছে। সে বারবার মিনতি করছে তাকে যেন এভাবে বিক্রি না করা হয়। কিন্তু রেহানা বেগমের হৃদয়ে দয়া বলতে কিছুই নেই। তিনি রায়ার কানের কাছে মুখ নিয়ে তৃপ্ত নিঃশ্বাস ফিরে ফিসফিস করে কিছু একটা বললেন যে রায়া মুহূর্তেই পাথরের মতো নিশ্চুপ হয়ে গেল। কান্নার শব্দ থেমে গেল, চোখে পলক স্থির হয়ে এলো। কয়েক মুহূর্ত পরই অমানুষিক শূন্যতা নিয়ে সে পুতুলের মতো কলমটা হাতে তুলে নিল এবং একের পর এক পেপারে সাইন করে দিল। অদূরে দাঁড়িয়ে থাকা আর কে তীক্ষ্ণ দৃষ্টি সেই পুরনো দৃশ্যটা অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করল। নিজের কাজ শেষ হতেই রেহানা বেগম তো হাতে টাকার বান্ডিলগুলো ব্যাগে ভরে নিলেন। টাকার স্পর্শে তার ভয় যেন নিমেষে উবে গেল। তিনি আরকের দিকে তাকিয়ে একগাল হেসে বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আপদটা ঘাট থেকে নামিয়ে দেওয়ার জন্য। আমি আপনার কাছে কৃতজ্ঞ। ব্যাগটা ভালো করে চেক করে নিন, ওখানে 2 কোটি নয় 3 কোটি আছে। রেহানা বেগমের চোখ দুটো বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল। তিনি যে নিজের কানকে বিশ্বাসই করতে পারছেন না। উত্তেজনায় তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তিনি বিড়বিড় করে বলে উঠলেন, 3 কোটি? রেহানা বেগম এই চরম লোভ দেখে আর কে বেশ মজা পেল। এরপর একবার তিরছা নজরে তাকালো রায়ার দিকে। রায়া তখনও মূর্তির ন্যায় মেঝেতে ঠায় বসে আছে, তার প্রাণহীন দৃষ্টি মাটির দিকে নিবদ্ধ। আর কে এবার ধীর পায়ে এগিয়ে এসে রেহানা বেগমের একদম কাছে দাঁড়ালো। তার দীর্ঘ ছায়াটা রেহানা বেগমের উপরে পড়তেই পরিবেশটা আবারও থমথমে হয়ে উঠল। সে গম্ভীর গলায় ঘোষণা করল, আজ থেকে ও আমার রক্ষিতা। 3 কোটি টাকার বিনিময়ে ওকে আমি চিরতরে কিনে নিয়েছি, তাই ওর উপর আজকের পর আপনাদের আর কোনো অধিকার রইল না। রেহানা বেগম দাঁত বের করে এক পিতৃ হাসি দিয়ে সম্মতি জানালেন এবং চাঁদনিকে নিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালেন। কিন্তু ঘর থেকে বের হওয়ার আগেই আর কে বড় শীতল কণ্ঠ তাকে আবারও থামিয়ে দিল। শুনে রাখুন, এই এলাকার ত্রিসীমানায় যেন আপনাদের আর কোনদিন ঘেঁষতে না দেখি। যান, এখনই আমার চোখের সামান থেকে তাপ হন। রেহানা বেগম আরকের এই চরম অপমান আর তাচ্ছিল্যের মুখে একটুও লজ্জিত হলেন না, বরং তিনি কোটি টাকার বান্ডিলে পড়ে তার বিবেক তখনও পুরোপুরি ঢাকা পড়ে গেছে। তিনি 32 পাটি দাঁত বের করে এক পিতৃ হাসি হাসলেন এবং সেই হাসি মুখে চাঁদনিকে নিয়ে আরকের মেনশন থেকে বেরিয়ে গেলেন। রেহানা বেগম চলে যাওয়ার পরেই একে একে মেনশনের বাকি লোকগুলো বেরিয়ে গেল। কিছুক্ষণ পর লুসি চিয়ানের সাথে বেরিয়ে গেল আরকে। বিশাল লিভিং রুমটা এখন কেবল রায়া একা। ঝাড়বাতির উজ্জ্বল আলোয় চারপাশে ঝলমল করলেও রায়ার কাছে মনে হচ্ছে সে কোনো নিকষ কালো গহ্বরে পড়ে আছে। রায়া এখন মেঝের উপরে আগের মতোই ঠায় বসে আছে। নড়াচড়া করার মতো বিন্দুমাত্র শক্তি যেন তার শরীরে অবশিষ্ট নেই। মনে হচ্ছে রায়ার শরীর থেকে আত্মাটাকেও ছিঁড়ে নিয়ে গেছে। পড়ে আছে কেবল সেই জরাজীর্ণ শরীরটা, যার কোনো দাম নেই। রায়ার কণ্ঠ চিরে এখন আর কোনো বিলুপ বেরোচ্ছে না। দীর্ঘক্ষণ হাউমাউ করে কাঁদার পর তার গলা যেন বুজে গেল, কিন্তু চোখ দুটো বেইমানি করছে। অবাধ্য অশ্রুগুলো বাঁধ মানতে নারাজ, টুপটুপ করে গড়িয়ে পড়ছে ফ্লোরে।
বাড়ির কাজের মেয়েগুলো এক কোণে জড়ো হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে স্পষ্ট করুণা, কিন্তু মুখে ফুটে কিছু বলার সাহস কারণ নেই। আর্কের করা শাসন আর এই বাড়ির অলিখিত নিয়মগুলো তাদের জীব স্পষ্টভাবে বেঁধে রেখেছে। তারা কেবল শুধু চেয়ে চেয়ে দেখল। রায়া শার্টের হাতা দিয়ে চোখের পানিটুকু মুছল চরম অবহেলায়। আর নাও কাঁদলে চলবে না। চোখের এই নোনা পানিগুলোই আজ যেন তাকে শিখিয়ে দিল, দুর্বলতা প্রশ্রয় দেওয়ার মানেই নিজের ধ্বংস ডেকে আনা। তাকে এখন পাথরের মতো শক্ত হতে হবে, নয়তো এই নিষ্ঠুর দুনিয়া তাকে বাঁচতে দেবে না। ভাবতেই রায়া নিজেকে সামনে নিয়ে আলগোছে উঠে দাঁড়ালো। শরীরটা প্রচন্ড দুর্বলতা ঠেকছিল, তবে রায়া সেসবকে পাত্তা না দিয়ে মনের সমস্ত জোর একাকিত্র করে টলমল পায়ে নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল তার সেই বরাদ্ধকৃত ঘরের দিকে। প্রতিটা পদক্ষেপ যেন পাহাড় সমান ভার। সে জানে এই চার দেওয়ালের ভিতরে তার কোনো ভবিষ্যৎ নেই, আছে কেবল এক অনিশ্চয়তা, অন্ধকার। তবুও সে আর কারোর সামনে নিজের অসহায়ত্ব বিলিয়ে দেবে না। ঘরে ঢুকেই দরজাটা সন্তর্পণে ভেজিয়ে দিয়ে সে বিছানায় শরীর এলিয়ে দিল। শূন্য দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। আজ মায়ের কথা খুব মনে পড়ছে রায়ার। বুক ফেটে কান্না আসছে। মা বেঁচে থাকলে আজ হয়তো রায়ার এই হাল কোনো কালেই হতো না। তিনি থাকলে অন্তত এই দুনিয়ার নিষ্ঠুরতা থেকে আঁকলে রাখতেন ওকে। অন্ধকারে ঘরটা একা শুয়ে ফের টুকরে কেঁদে উঠল রায়া। চোখের সামনে বারবার মায়ের সেই চিরচেনা হাসি মুখটা ভেসে উঠছে। মনে হচ্ছে মা যেন পাশেই কোথাও দাঁড়িয়ে মায়ার দৃষ্টিতে তাকিয়ে আছেন ওর দিকে। ছোটবেলায় যখন রায়া ভয় পেত, মা যেমন ওকে বুকের সাথে লেপ্টে ধরে ভরসা দিতেন, আজ ঠিক সেই স্পর্শটার জন্যই রায়ার আত্মাটা হাহাকার করে উঠছে। কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। আজ ওর মাথায় মায়ের সেই শীতল হাতটার স্পর্শ নেই, ভালোবাসা নেই, আদর নেই, স্নেহ নেই। এদিক সেদিকে দৃষ্টি বোলালো, কই মা তো নেই, কোথাও নেই, সে এতিম। রায়া নিজের বালিশটা ঝাপটে ধরে কান্না চাপার চেষ্টা করলো, কিন্তু অবাধ্য চোখের পানি যেন আজ কোনো বাধাই মানছে না। সে বিশাল অট্টালিকার যৌলিক আর দামি সব আসবাবপত্রের ভিড়েও নিজেকে পৃথিবীর সবচাইতে নিঃস্ব মানুষ বলে অনুভব করছে। রায়া এই মুহূর্তে এক চিলতে ভালোবাসা আর স্নেহের জন্য বড্ড ব্যাকুল। ওর খুব ইচ্ছে করছে কেউ একজন পরম মমতায় ওর মাথায় হাত বুলিয়ে বলুক, এত কিসের ভয়, আমি তো আছি। কিন্তু এই বিশাল পৃথিবীতে ওর আপন বলতে কেউ নেই, না ছিল। তাই নিজের মাথার পরম মমতায় হাত বুলিয়ে দিল। নিজেকে কাঁপা কাঁপা হাত দুটো নিয়ে নিজেই যেন একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো সে। বিড়বিড় করে নিজেকেই বলল, শক্ত হ রাহা, শক্ত হ, কেউ নেই তোর, তোকে একাই লড়তে হবে। নিজের হাতে সেই স্পর্শ কোনো উষ্ণতা না থাকলেও ওর অবাধ্য চোখের পানিগুলো যেন একটু থামলো। অদ্ভুত এক শূন্যতায় ডুবে গিয়ে যে অন্ধকারে গুটিসুটি মেরে শুয়ে রইল। রেহানা বেগম আর চাঁদনি যখন বাড়ি ফিরল, তাদের চোখে মুখে এক অদ্ভুত উন্মাদনা। এত টাকা তারা একসাথে আগে কখন দেখেনি। 3 কোটি টাকা। এই বিপুল অর্থের ভারে তাদের পায়ের তলার মাটি যেন আজ তুলোর মতো নরম হয়েছে। ব্যাগের ভিতরে থেকে টাকার বান্ডিলের কথা ভাবতেই রেহানা বেগম বুকে গর্ভে ভরে উঠেছে। এই টাকা দিয়ে কি কি করবেন না করবেন সেই পরিকল্পনার জালে দুজনেই তখন দিশেহারা। নতুন বাড়ি, হীরের গয়না, নাকি বিদেশের কোনো বিলাসবহুল ট্রিপ, সব যেন হাতের মুঠোয়। লিভিং রুমে ইমতিয়াজ সওদাগর বসেছিলেন। অনেকক্ষণ ধরেই তিনি স্ত্রী ও মেয়ের জন্য অপেক্ষা করছিলেন। তাদের এমন উৎসুক অবস্থা আর হাতের ওই ব্যাগটা দেখে তিনি বেশ অবাক হলেন। কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞাসা করলেন, এত রাত পর্যন্ত তোমরা কোথায় ছিলে? আর এই ব্যাগটাই বা কি আছে যে তোমরা এমন ভাবে চোরের মতো আচরণ করছো? ইমতিয়াজ সওদাগরের প্রশ্নের উত্তর রেহানা বেগম কিংবা চাঁদনি কেউই উত্তর দিল না, বরং তারা
একে অপরের দিকে রহস্যময় দৃষ্টিতে তাকালেন। রেহানা বেগম অত্যন্ত অবজ্ঞাভারে স্বামীকে পাশ কাটিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালেন। ইমতিয়াজ সাহেব আবারও কিছু বলতে চাচ্ছিলেন, তিনি রেহানা বেগমের কড়া গলায় থামিয়ে দিলে বললেন, অযথা জোর করবে না তো, যা করেছি ভালোর জন্যই করেছি। তোমার ওই আপদ মেয়েটা আর আমাদের ঘাড়ে নেই, এইটুকুই জেনে রাখো। বাকিটা সময় হলে এমনিই কথাটা বলেই তিনি গটগট করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। ইমতিয়াজ সওদাগর স্তব্ধ হয়ে বসে রইলেন। না তিনি কিছু জানতে পারলেন, আর না তিনি কিছু আন্দাজ করতে পারলেন। সে তার অগোচরেই তার নিজের রক্তকে বিক্রি করে দিয়ে আসা হয়েছে। রাত তখন প্রায় মধ্যরাত। পুরো মেনশনে গভীর ঘুমে আচ্ছন্ন। কেবল পাহারাদারদেরকে সতর্ক উপস্থিতি ছাড়া আর কোথাও কোনো প্রাণের স্পন্দন নেই। তখনই আর কে মেনশনে ফিরল। তার অবয়ব বরাবরের মতোই দীর্ঘ হলেও আজ তার চলাফেরা সে চিরচেনা দৃঢ়তা নেই। প্রচণ্ড মদ্যপানে সে আজ পুরোপুরি মাতাল। তার পা দুটো টলমল করে দুলছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে সে এসে থামল রায়ার ঘরের দরজার সামনে। কেন এখানে এসেছে সে? মদের নেশায় নাকি অবচেতন মনের কোনো টানে? দরজায় চৌকাটে হাত রেখে কয়েক সেকেন্ড স্থির হয়ে কি যেন ভাবল সে। এরপর সামান্য ধাক্কা দিয়ে নিঃশব্দে খুলে গেল দরজাটা। ভিতরে ভ্যাপসা অন্ধকার। কেবল জানালার ফাঁক দিয়ে চিলতে চাঁদের আলো এসে পড়ছে রায়ার নাজুক দেহে। আর কে ধীরালয়ে টলমল পায়ে এগিয়ে গিয়ে বসলো রায়ার শিয়রে। ঘুমে বিবর মেয়েটার মুখ ফ্যাকাশে, গাল শুকিয়ে যাওয়া, অশ্রুর দাগগুলো ম্লান আলোতে স্পষ্ট ফুটে উঠেছে। আর কে কোনো এক অজানা ঘোরে অবশিষ্ট হয়ে তার শীতল হাতটা বাড়িয়ে দিল। পরম মমতায় তা বোলাতে থাকলো রায়ার নরম গালে। তার মাতাল দৃষ্টিতে এই মুহূর্তে কোনো হিংস্রতা নেই, বরং এক অদিম্য বিষণ্ণতা খেলা করছে। খুব নিচু হয়ে সে তার তপ্ত ঠোঁটচোড়া ছোঁয়ালো রায়ার কপালে। বেশ কিছুক্ষণে সে ওভাবে মূর্তির মতো বসে রইল। চারপাশের নীরবতা, কেবল তার ভারী নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। কিন্তু এই কোমলতা যেন সির্ফ ঝড়ের আগে শান্ত পরিবেশ। পরক্ষণেই তার মস্তিষ্ক ধপ করে জ্বলে উঠল। নিমেষে তার চোখ দিয়ে সেই মায়া উধাও হয়ে গেল। ফিরে এলো সেই চিরচেনা, সেই পৈশাচিক রূপে। তার চোয়াল শক্ত হয়ে উঠল। মাতাল চোখের দৃষ্টি জ্বলে উঠল হিংস্র আগুন। বিছানায় শুয়ে থাকা রায়ার চুলের মুঠিতে এক হাত দিয়ে পেঁচিয়ে ধরল সে। এরপর প্রচণ্ড ক্ষেপে বন্যভাবে নিজের অধরজোড়া চেপে ধরে রায়ার কাঁপতে থাকা অধরে। রায়া ঘুমের ঘোরেই এক তীব্র যন্ত্রণায় কুঁকড়ে উঠল। তার দম বন্ধ হয়ে আসছে। সে ঘুমের ঘোরেই এক দম বন্ধ করা অনুভূতিতে ছটফট করে উঠল। যখনই সে চোখের পাতা মেলল, তার সারা শরীর আতঙ্কে হিম হয়ে এলো। অন্ধকারের মাঝে দেখল এক দীর্ঘকায় ছায়া তার উপরে ঝুঁকে আছে। সেটা আর কেউ নয়, স্বয়ং আর কে। তার শরীরে থেকে আসা উৎকট মদের গন্ধে রায়ার বমি ভাব হতে লাগলো। সে নিজেকে ছাড়ানোর জন্য সর্বশক্তি দিয়ে প্রতিবাদ করার চেষ্টা করল। তার ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে সে আর কে শক্ত বুকটা ঠেলে সরিয়ে দেওয়ার বৃথা চেষ্টা চালালো। স্পষ্ট স্বরে চিৎকার করে বলতে লাগলো, কি কি কি- কি করছেন কি? ছাড়ুন আমাকে। তবুও রায়ার অস্পষ্ট গোঙানির শব্দটুকু আর্কের কানে পৌঁছল না। সে মত্ত রায়ার ঠোঁটে। তবে রায়া বারবার তাকে নিজের থেকে ছাড়ানোর ছটপট করছে। রায়া এই ছটপটানি আর বাধা দেওয়ায় আর্কের মগজে যেন আরো বারুদ ঠেলে দিল। সে নিজের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলল। সে তার ভিতরের হিংস্র পশুটা যেন এবার গর্জে উঠল। রায়ার বাধা দেওয়ায় তাকে আরো বেশি নিষ্ঠুর করে তুলল। আর্কের চোখ কেবল নেশা আর মালিকানার জাহির করে এক পৈশাচিক উন্মাদনা। তবে সেই উন্মাদনার আড়ালে লুকিয়ে আছে অন্য এক তৃষ্ণা। রায়া একদম কাছে পাওয়ার কিংবা তার সত্তার মাঝে ডুবিয়ে দেওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা। সে এক ঝটকায় রায়ার দুই হাত মাথার উপরে শক্ত করে চেপে ধরল।
তার হাতের মুঠোয় রায়ার কবজি দুটো যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছে। রায়া মিনতি মাখা কণ্ঠস্বরে আরকির কাছে সেরফ একটাই অদ্ভুত সুরের মতো শোনালো। সে রায়ার কানের কাছে মুখ নিয়ে সে তৃপ্ত নিঃশ্বাসে হিসিয়ে বলল, Stop struggling, Dean. You are my most little education. And tonight, I just want to down. You know, auntie, you are nothing but mine. আরকির এমন বেপরোয়া পণ্য স্পর্শে রায়ার নারীসত্তা থরথর করে কেঁপে উঠল। এক অজানা আতঙ্ক আর ঘৃণায় তার শরীর যেন রিরি করে উঠেছে। সে সর্বশক্তি দিয়ে নিজেকে আরকির লোহার মতো হাতের কবজি থেকে ছাড়ানোর বৃথার চেষ্টা চালাতে লাগলো। তার দুই হাতের ঝাপটা আর আর্তনাতে ঘরের কোমট বাতাসটাকে আরো বেশি ভারী করে তুলল। রায়ের এই অবাধ্যতা ছটফটানিকে আরকির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে বিরক্ত হয়ে থেমে গেল। তার নিলুপ্ত নিঃশ্বাস তখন রায়ের মুখের উপর আছড়ে পড়ছে। সে মাথা তুলে অন্ধকারের শিকারীর চোখে তাকায় রায়ের বিধ্বস্ত মুখের দিকে। তার সেই দৃষ্টিতে কোনো মায়া নেই, আছে কেবল উন্মাদনা। আর কি বেশ কিছু সময় ওভাবেই রায়ের মুখের দিকে তাকিয়ে থেকে ঠোঁট বেঁকিয়ে হাসল। পরক্ষণে সে এক হ্যাচকা টানে নিজের প্যান্টের বেল্টটা খুলে ফেলল। রায়া কিছু বুঝে ওঠার আগেই সে তার দুই হাত এক করে বেল্ট দিয়ে আষ্টে পিষ্টে বেঁধে ফেলল। রায়া যন্ত্রণায় কুকিয়ে উঠল, কিন্তু তাতে আরকের কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন আজ কোনো কিছুর তোয়াক্কা করবে না। এরপর নিজের গলার সিল্কের টাইটা টেনে খুলে রায়ার চোখ দুটো সেই টাইটা দিয়ে শক্ত করে বেঁধে ফেলল। রায়ার চারিপাশটা মুহূর্তেই ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল। There's no except for you tonight, darling. I am not letting you go. I am going to tear you apart, piece by piece, just to cushion my thirst. Scream as much as you can, because your again is my music tonight. নিজের বাক্য সম্পূর্ণ করে আরকে ক্ষুধার্ত বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ল রায়ার উপর। ঘড়িতে তখন কাটায় কাটায় 5টা বাজলো। ঘরের কোমট অন্ধকার তখন হালকা নীলাভ আলো ফুটে উঠেছে। আরকে ধীর পায়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। তার শার্টের বোতাম খোলা, চোখে এক অথচ মুখে তার পৈশাসিক তৃপ্তির ছাপ। সে এক মুখ ধোয়া ছেড়ে পিছনে ফিরে তাকালো। বিছানায় রায়া তখনও একইভাবে পড়ে আছে, হাত দুটো বেল্ট দিয়ে বাঁধা, চোখে সেই সিল্কের টাই। সারা রাত এমন শারীরিক নির্যাতনের পর সে এখন নিস্তেজ। তার শরীরে কম্পন এখনো থামেনি। আরকে এগিয়ে গিয়ে রায়ার গলার উপরে আলতো করে নিজের ঠান্ডা হাত রাখলো। রায়ার শরীর শিউরে উঠল, কিন্তু তার প্রতিবাদ করার মতো আর শক্তি অবশিষ্ট নেই। আরকে কোনো বাক্য ব্যয় করল না। সে নির্বিকার মুখে দুই হাত রায়াকে পাজাকোলা করে তুলে নিয়ে গেল ওয়াশরুমে। সেখানে তাকে একই রকম ভাবে আছড়ে রেখে দিয়ে সে আবারও ফিরে এলো বিছানার পাশে। সাদা বেডশিটটার দিকে তাকাতেই তার চোখে পড়ল লাল রক্তের ছোপ ছোপ দাগ। দেখে মনে হচ্ছে সাদা ক্যানভাসে কেউ অনিয়ম করে লাল রং ঢেলে দিয়েছে। আর কি ঠোঁট কামড়ে এক পৈশাসিক হাসি হাসলো। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, আছে কেবল এক পৈশাসিক বিজয় উল্লাস। তারপর বিছানা থেকে চাদরটা টেনে ওঠাতে ওঠাতে বিড়বিড় করে উঠল সে। ব্লাড বের হয়েছে, মানে যুদ্ধ শেষ, 3 দিন। এরপর চাদরটা দলা পাকিয়ে সে ওয়াশরুম মেশিনের ভিতর ছুঁড়ে ফেলল। অন্তঃপর মেশিনের ঢাকনাটা সশব্দে আটকে দিয়ে সুইচ অন করে দিল। চাকাটা ঘুরতে শুরু করতে সেটার যান্ত্রিক শব্দে ঘরের নিস্তব্ধতাকে আরো বিষিয়ে তুলল। দুপুর করিয়ে রোদ এখন মরে এসেছে, কিন্তু রায়ের শরীর আর মনের ভিতরে যে জ্বালা তার উপশম নেই। সে ব্যালকনির এক কোণে সিটিয়ে চুপচাপ বসে আছে। সারা শরীর তার ব্যথায় জর্জরিত, প্রতিটি হাড় যেন আলাদা হয়ে যেতে যাচ্ছে। কাল রাতে সে পাশবিক অত্যাচারের নীল দাগগুলো তার শ্যামলা শরীরের চামড়ায় কালচে ছোপ হয়ে ফুটে উঠেছে। রায়া দূর আকাশে তাকিয়ে থেকে কি যেন দেখছে। মেঘের ভেলায় কি সে নিজের মুক্তি খুঁজছে, নাকি নীল ওই বিশালতার মাঝে নিজের একাকিত্বকে মিশিয়ে দিতে যাচ্ছে। রায়া শ্যামলা বিষণ্ণ মুখে বিকেলে স্নান আলো এসে পড়েছে। তার উস্কো কুস্কো চুলগুলো বাতাসে উঠছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই।
তার অবশ দৃষ্টি আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে। সে ভাবছে, সাত আসমানের উপরে বসে থাকা মালিক কি দেখতে পেলেন কালকে রাতের সেই পৈশাচিকতা? তিনি তো সৃষ্টিকর্তা, হয়তো সব দেখেছেন, তাহলে তিনি কিছু করছেন না কেন? রায় আকাশের পানে তাকিয়ে টুকরে কেঁদে উঠল। তার সেই বুক ফাটা আর্তনাদ ব্যালকনির দেওয়ালগুলো ধাক্কা খেয়ে ফিরে এলো, কিন্তু শান্ত করার মতো কেউ ছিল না। এই বিশাল আকাশটার নিচে সে আজ বড্ড একা, বড্ড অসহায়। তার শ্যাবলা গাল বেয়ে নোনা জলের তপ্ত লাভার মতো গড়িয়ে পড়ছে। কাল রাতে সে পাশবিক নির্যাতন, বাবার করা অবহেলা, অপমান সব মিলেমিশে তাকে শ্বাসরুদ্ধ করে মারতে যাচ্ছে। কাঁদতে কাঁদতে রায়া হেঁচকি উঠে গেছে। তার বিধ্বস্ত শরীরে প্রতিটি টিস্যুতে যেন ব্যথায় চিৎকার করছে। রায়া ঘৃণায় নিজের ঠোঁট, ঘাড় হাতের সাহায্যে ঘষতে শুরু করেছে। তার মনে হচ্ছিল গত রাতের ওই কালশিটের পড়া দাগগুলো শুধু তার চামড়ার উপরে নয়, বরং তার আত্মাতেও চিরস্থায়ী হয়ে বসে গেছে। রায়া কাঁদতে কাঁদতে কপাল ঠুকল ব্যালকনির গ্রিলের এক অংশে। অশ্রুসিক্ত নয়নে নিচের দিকে তাকিয়ে তার বারবার মনে হচ্ছিল এখান থেকে লাফিয়ে পড়ে সব শেষ করে দিলেই তো হয়। এই নিঃস্বর জীবন সব এক নিমেষে শেষ হয়ে যায়, কিন্তু রায়া তো পারবে না। কেননা নিজের প্রাণ নিজে কেড়ে নেওয়া যে মহাপাপ। তার ধর্ম, তার সংস্কার তাকে পিছন থেকে টেনে ধরল। সে ডুকরে কেঁদে উঠে বিড়বিড় করতে লাগলো। এখন এখন আমি কি করব? কার কাছে সাহায্য চাইতে যাব? মেয়েটা এবার শব্দ করে কেঁদে উঠল। নিজের জন্য তার বড্ড মায়া লাগছে। একটা সময় তার চোখে কত স্বপ্ন ছিল, কত রঙিন দিনের কল্পনা ছিল, আর আজ সে এভাবে বিধ্বস্ত ভাবে কোণঠাসা হয়ে আছে। ভাবতে ভাবতেই হঠাৎ তার হাসি পেয়ে গেল। কি অদ্ভুত, সে ভাবল, সত্যি কি এমন জীবন কারোর হয়? ঠিক যেমনটা নাটক বা উপন্যাসে দেখা যায়। তার বাস্তবতাটা তার চেয়েও বেশি বিদ্রুপাক্ত। নিজের ভাগ্যের এই নিষ্ঠুরতা দেখে হাসতে হাসতে তার চোখের জল আর থামছে না। একদিকে নিজের শরীরের এমন দশা, আর অন্যদিকে নিজের জীবনের এই হাল। সব মিলে এক মানসিক অবস্থায় সে গ্রিল ধরে হাসছে আর কাঁদছে। তার এই হাসি যেন নিজের অসহায়তার উপরে এক চরম ধিক্কার। রায়া হাসছে তো হাসছে, তার এই হাসি যেন থামাবার নামই নেই। ফ্যাকাশে ঠোঁটের কোণে ঝুলে থাকা সেই বিষাক্ত হাসি আর চোখের কোণে নোনা জল মিলেমিশে একাকার হয়ে গেছে। কেউ তাকে এই অবস্থায় দেখলে নির্ঘাত বলে বসত। সত্যিই তো, সুস্থ মস্তিষ্কে কোনো মানুষ কি এভাবে হাসতে পারে? কিন্তু রায়ার এই হাসিটা তার এই তছনছ হয়ে যাওয়া জীবনের জন্য। নিজের জীবনের এই দশা, মনের ভিতরে শূন্যতা মিলে তাকে এক অদ্ভুত ঘোরের মধ্যে ঢেলে দিয়েছে। হাসতে হাসতে তার দম বন্ধ হয়ে আসছে, তবুও সে থামছে না। তার সেই খিলখিলি হাসির শব্দে ব্যালকনির দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে যেন তাকে বিদ্রুপ করছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। শহরের আকাশ জুড়ে এখন ছাইরাঙা অন্ধকার। রাজকীয় এক অফিসে বিশাল কনফারেন্স রুমে আর কি চুপচাপ মিটিং এ বসে আছে। তার হাত দুটো টেবিলের উপরে আড়াআড়ি ভাবে রাখা, পরনে নেভি ব্লু শার্ট, স্লিভগুলো কোনই পর্যন্ত গোটানো। কবজিতে থাকা লাক্সারি ঘড়িটা বেশ আভিজাত্য ছড়াচ্ছে। তার সামনে রাখা ল্যাপটপ স্ক্রিনে ডাটা চার্জার গ্রাফিক্স ওঠানামা চললেও তার চোখের দৃষ্টি স্থির, যেন সে কোনো গভীর চিন্তায় মগ্ন। মিটিংয়ে উপস্থিত অন্যান্য বোর্ড মেম্বাররা নিচু স্বরে প্রেজেন্টেশন দিলেও আর্কের ভাবশীল মুখ দেখে কেউ বুঝতেই পারছে না তার মনের ভিতর কি চলছে। বাইরে তখন স্টেডিয়ামের আলোয় শহরটা বেশ ব্যস্ত হয়ে উঠেছে, কিন্তু এই কাজ ঘেরা শীত উত্তপ্ত নিয়ন্ত্রণ ঘরে আর কি যেন এক পাথর মানব। সারাদিনের কাজের চাপ আর মিটিং এর ক্লান্তি তার চোখে মুখে বিন্দু মাত্র নেই, বরং এক ধরনের ঠান্ডা অবস্থা তার ভিতরে কাজ করছে। মাঝে মাঝে তার চোয়াল শক্ত হয়ে উঠছে। হয়তো অবচেতনেই তার মনে পড়ল রায়ার কথা।
সে চুপচাপ বসে থাকলেও তার উপস্থিতি রুমের সবার মাঝে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে। কেউ সাহস করে তাকে কিছু জিজ্ঞাসা করছে না। সে যেন এক শিকারী, মুখ ফুটে কিছু বললেই হিংস্রতায় থাবা দিয়ে ধরবে তাদের। কোনো রকমে মিটিং শেষ করে কনফারেন্স রুম থেকে বের হলো আরকে। সারাদিনের একঘেয়ে কর্পোরেট প্যাচাল তার মেজাজকে খিটখিটে করে দিয়েছে। করিডোর দিয়ে যাওয়ার সময় সে রাগে নিজের টাইটা টেনে খুলে ফেলল। ঠিক তখনই কোথা থেকে যেন হন্তদন্ত হয়ে ছুটে সামনে এসে দাঁড়ালো তার ক্রাইম ওয়ার্ল্ডের পার্টনার লুসি চিয়ান। লুসি চিয়ানের চোখে মুখে তখন খুনের নেশা। সে এসেই একটা কড়া গালি দিয়ে বলে উঠল, বস, ইতালিতে প্রবলেম হয়েছে। ওই বাস্টার দ্য কোবরাস গ্যাং আমাদের লোকদের উপর হামলা করেছে। ওই হারামজাদা ইনজো লিডারশিপে ওরা আমাদের শিপমেন্ট অতর্কিত অ্যাটাক করেছে। শুধু তাই না বস, মাইকেলের গায়েও গুলি লেগেছে। ওর কন্ডিশন খুব একটা ভালো না। মাইকেলের নাম আর এনজয়ের দৃষ্টির কথা শোনার সাথে সাথেই আর্কের পুরো শরীর যেন পাথরের মতো শক্ত হয়ে গেল। তার চোখের মনি স্থির হয়ে এলো, চোয়ালের হাড়গুলো রাগে কাঁপছে। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে উঠল, How dare they touch my mind? Do they have any idea who they are dealing with? সে সোজা লুসি চিয়ানের চোখের দিকে তাকিয়ে এক হাড় হিম করা গলায় জিজ্ঞাসা করল, And that motherfucker Injo. He is still breathing. আমাদের লোক ওই কুত্তার বাচ্চাকে বর্ডারের কাছে ধরে ফেলেছে। পালাতে পারিনি বাস্টারটা। সে এখন আমাদের আস্তানায় হাত পা বাঁধা অবস্থায় আছে, আর ওর গ্যাংয়ের বাকিরা ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়েছে। খবরটা শুনে আর্কের ঠোঁটের কোণে সেই পরিচিত পৈশাচিক হাসিটা ফিরে এলো। তার ভিতরের হিংস্র সত্তাটাকে এখন পুরো জেগে উঠেছে। সে লুসি চিয়ানের কাঁধে হাত রেখে গম্ভীর গলায় গর্জে উঠল, Ready my full body. Jet immediately. I am going to Italy right now. I want that bastard. I'll be until I reach there. I will show them what happens when someone mess with RK. নিজের বাক্য সম্পন্ন করে থামলো আরকে। লুসি চিয়ান আর্কের দিকে তাকিয়ে উপর নিচে মাথা নেড়ে সম্মতি দিয়ে বলল, ওকে বস। লুসি চিয়ান সাথে সাথে নিজের ফোনটা বের করে দ্রুত ডায়াল করলো। ওপাশে ফোন ধরতেই সে কর্কশ গলায় গর্জে উঠল, Ready the private jet right flying now. We are leaving for Italy in 15 minutes. I want the runway cleared and the engines running fever. We stay on the tarmac. ফোন পকেটে রেখে সে আর্কের দিকে তাকিয়ে ফিরে বলল, জেট রেডি হচ্ছে বস। আমরা 10 মিনিটের মধ্যেই রানওয়েতে থাকবো। আর মাইকেলের জন্য স্পেশাল মেডিকেল টিম অলরেডি কাজ শুরু করে দিয়েছে। ডোন্ট ওয়ারি, শি ইজ ইন গুড হ্যান্ডস। আর্কে নিজের হাতের আঙুলগুলো মটকালো। এক অদ্ভুত ক্রূর হাসি তার ঠোঁটে খেলে গেল। সে গটগট করে হাঁটতে শুরু করলো। তার পিছনে লুসি চিয়ান তাকে অনুসরণ করতে লাগলো। সে আর্কের সাথে পাতে পা মিলিয়ে গম্ভীর গলায় জানালো, বস, শুধু হামলা করেই ওরা ক্ষান্ত হয়নি। খবর পেয়েছি এনজো আমাদের ইতালিয়ান ওয়ারহাউসের অর্ধেক মাল অলরেডি পুড়িয়ে দিয়েছে। ওই বাস্টার্ড আর তার গ্যাং আমাদের লোক কন্ট্রাক্টদের ভয় দেখাচ্ছে, যাতে কেউ আমাদের হয়ে কাজ না করে। ওরা ভাবছে আপনি দূরে আছেন বলে যা খুশি তাই করবে। লিফটের সামনে গিয়ে আর্কে থামতেই লুসি চিয়ান পাশ থেকে আরো উত্তেজিত হয়ে বলতে লাগলো, বস, এনজো শুধু একা নয়, শোনা যাচ্ছে আন্ডারওয়ার্ল্ডের আরও কিছু ছোট ছোট গ্রুপ ওর সাথে হাত মিলিয়েছে। ওরা আমাদের সাপ্লাই চেন পুরোপুরি কাট করে দেওয়ার প্ল্যান করছে। এনজো লোকটা বড্ড দ্রুত। ধরা পড়ার আগেও সে নাকি বেশ কয়েকজনকে হুমকি দিয়ে বলেছে গেমটা নাকি কেবল শুরু হয়েছে। আর্কে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজের কোটের হাতাটা একটু ঠিক করে নিল। তার চোখে এখনো কেবল খুনের নেশা। লুসি চিয়ান ফের বলল,
বস, ওই শয়তানটা আমাদের ডেরায় ঢুকে আমাদের লোকের উপরে গুলি চালাবে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের ইমেজের ব্যাপার বস। আমাদের পুরো গ্যাংয়ের লোক এখন তাকিয়ে আছে আপনি কি পদক্ষেপ নেন সেটা দেখার আশায়। Let's move, Lucian. You have a lot of blood to spill today. আরকে মাঝপথে থামিয়ে দিয়ে লুসি চিয়ানকে তীক্ষ্ণ গলায় বলল, Don't worry, Lucian. I will make Enjo before them. আমি অলরেডি আমাদের হেডকোয়ার্টারে পজিশন নিতে বলেছি, আর আমাদের বাকি ছেলেরা চারপাশ ঘিরে রেখেছে যাতে দ্য কোবরাস গ্যাংয়ের অন্য কেউ ওকে উদ্ধার করতে না পারে। দেয়ার ইজ নো স্কোপ ফর হ্যাম নাও। Good, I like it. When they try to run, it makes the hunt more interesting. বস, আমি কি আর্মড ইউনিটকেও রেডি রাখতে বলবো? আরকে হাতের ইশারায় তাকে থামিয়ে দিল। তার চোখে কেবল রক্তের তৃষ্ণা। সে কামান্ড দেওয়ার মতো সুরে বলল, No, this is personal. আমি পৌঁছানোর আগে যেন ওর গায়ে একটাও আচর না লাগে। ওর প্রতিটা আত্মনাদ আমি নিজে কানে শুনতে চাই। ওকে বস। লিফটে নিচের তলায় নামতেই বিশাল কাচের দরজাটা খুলে গেল। বাইরে তখন ব্ল্যাক এসইউভি গুলো এমার্জেন্সি লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। গার্ডগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের বসকে স্যালিউট দিল। আরকি এবং লুসিচিয়ান কোনো দিকে না তাকিয়ে সরাসরি গাড়িতে গিয়ে বসলো। ইঞ্জিনটা বিকট শব্দে গর্জে উঠে গাড়ি তীর বেগে এয়ারপোর্টের দিকে ছুটে চলল। শহরের কোলাহল থেকে দূরে নির্জন এক রাজপ্রাসাদ বাড়িটা চারপাশে এক অদ্ভুত নিথর নিস্তব্ধতায় ডুবে আছে। আরকি এবং লুসিচিয়ান যাওয়ার পর থেকে বাড়ির পরিবেশটা যেন আরো বেশি গুমোট হয়ে উঠেছে। জানালার বাইরে ঝিঝি পোকার ডাক আর বাতাসের ভারী শোষর শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই। তখন প্রায় ভোর রাত। জানালার ধারে বাইরের আবছা আলোর দিকে তাকিয়ে আকাশের কোণে ভোরের ক্ষীণ আলো ফুটতে শুরু করলেও তার মনে অন্ধকার যেন আরো ঘনীভূত হচ্ছে। সে সারা রাত চোখের পাতা এক করতে পারেনি। যখনই চোখ বন্ধ করার চেষ্টা করছে, আরকে সেই শীতল স্পর্শ আর গম্ভীর কণ্ঠস্বর তার কানে প্রতিধ্বনিত হচ্ছে। মানুষটা কি সত্যিই মানুষ, নাকি আবেগহীন কোনো পাথর? রায়া তার গলার কাছের ওনাটা একটু শক্ত করে জড়িয়ে নিল। ভোরের হিমেল হাওয়া তার শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। হঠাৎই রায়া দেখল বাগানের গেটের কাছে কয়েকটা হেডলাইটের আলোয় ঝলক দিয়ে উঠল। একদল নতুন গার্ড এসে আগের শিফটের গার্ডদের জায়গা নিচ্ছে। তাদের হাতে থাকা শার্প মেশিনগুলো ভোরের আলোয় অশুভ দেখাচ্ছে। রায়া মনে মনে ভাবল, একজনকে পাহারা দিতে এত আয়োজন? আমি তো কোনো অপরাধী নই, তবে কেন এই আয়োজন? ভাবতেই অদ্ভুত শূন্যতায় রায়ের বুকটা খা খা করে উঠল। খিদেই পেট চলছে, কিন্তু খাবার ছুঁয়ে দেখার রুচিটুকুও নেই। জানালার কাচের উপরে আকাশের দিকে তাকিয়ে সে দীর্ঘশ্বাস ফেলল। ঠিক সেই মুহূর্তেই তার মনের পর্দায় ভেসে উঠল সুরাইয়ার ছবিটা। সুরাইয়া কাজের জায়গায় সে তার সহকর্মী নয়, বরং ছিল নিজের আপন বোনের মতো। এই নিষ্ঠুর শহরে সুরাইয়ার সেই হাসি মাখা মুখটা ছিল রায়ার একমাত্র স্বস্তি। যে কোনো বিপদে আপদে সুরাইয়া যেভাবে বড় বোনের মতো তাকে আগলে রাখত, সেই স্মৃতিগুলো মনে পড়তেই রায়া আবারও ফুফিয়ে কেঁদে উঠল। তার খুব ইচ্ছে করল সবকিছু ফেলে এখনই ছুটে যেতে সুরাইয়ার কাছে। তার হাত দুটো ধরে বলতে ইচ্ছে করলো, আমাকে এখান থেকে নিয়ে যাও আপু। কিন্তু পরক্ষণে দৃঢ় বাস্তবতা তাকে মনে করিয়ে দিল সেটা আর সম্ভব নয়। মৃত্যু সুরাইয়াকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে চিরতরে। না, মৃত্যু নয়, ওই নরপিচাস আরকে, হ্যাঁ ওই নরপিচাস, সে চিরতরে কেড়ে নিয়েছে সুরাইয়াকে। হঠাৎই কান্নার মাঝে রায়ার চোখের সামনে ভেসে উঠল সুরাইয়ার সেই ছোট্ট দুটো বাচ্চার অবোধ মুখ। মাহারা ওইটুকু শিশু এখন কার কাছে আছে?
রায়া চমকে উঠল। এক অজানা আশঙ্কায় সে বসা থেকে হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো। তার হৃৎপিণ্ড তখন তীরবেগে স্পন্দিত হচ্ছে। বাচ্চাগুলো এখন কোথায় আছে, কার কাছে আছে? ওদের কথা ভাবতেই রায়ার মনের ভিতরটা ব্যাকুল হয়ে উথাল পাথাল করে উঠল। সে পাগলের মতো ঘরের ভিতরে এপাশ থেকে ওপাশ পায়চারি করতে লাগলো। নিজের বন্দি জীবনের কষ্টের চেয়েও এখন সুরাইয়ার অনাথ সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। রায়া জানালার গ্রিলে শক্ত করে ধরল, নিজের বোনকে শক্ত করলো। কান্না করলে চলবে না, কিছু একটা করতে হবে। এখান থেকে তাকে যে করেই হোক বেরোতে হবে, নিজের জন্য না হলেও বাচ্চা দুটোর জন্য। জেটের লাউঞ্জে বসে আছে আর কে। বাইরে তখন খুটখুটে অন্ধকার। মেঘের কোল ঘেঁষে এক ফালি চাঁদ যেন তার নিঃসঙ্গ সঙ্গীর মতো সঙ্গে সঙ্গে চলেছে। জেটের ভিতরে ডিম লাইট বা নীলচে আলোয় পরিবেশটা বেশ রহস্যময় মনে হচ্ছে। তার সামনে টেবিলের উপর রাখা ইনজিওর ফাইল, আর তার পাশে সেই বিশেষ নাইফ যেটা অশুভভাবে চকচক করছে। ছোট বড় ভিন্ন আকারের ছুরিগুলো সেই কৃত্রিম আলোয় বিচ্ছুরিত হয়ে যেন রক্তের নেশায় হাসছে। সে খুব যত্ন নিয়ে একটা বিশেষ সরু ছুরির ফলায় আঙুল বোলালো। ছুরিটা শীতল স্পর্শ তার ঠোঁটের কোণে এক পৈশাসিক হাসি ফুটে উঠল। ঠিক সেই মুহূর্তে লুসিচিয়ান কেবিনে প্রবেশ করলো। তার হাতে একটা ল্যাব, চেহারায় চূড়ান্ত প্রস্তুতির ছাপ। সে আর্কের পাশে এসে দাঁড়ালো। সে নিচু স্বরে জানালো যে তারা আর কিছুক্ষণের মধ্যেই রুমে ল্যান্ড করতে যাচ্ছে। লুসিচিয়ান গম্ভীর গলায় বলল, বস, আমরা ইতালিয়ান এয়ার স্পেসে ঢুকে গেছি। পাইলট সিগন্যাল পেয়েছে। মাত্র 10 মিনিটের মধ্যে আমরা টাচডাউন করব। আর কি কোনো উত্তর দিল না, শুধু জানালার বাইরে সেই নিকষ অন্ধকারের দিকে তাকিয়ে রইল। সে জানে এই অন্ধকারেই আজ ইনজোর শেষ আশ্রয় হবে। সে নাইফ সেটের সব থেকে ধারালো ছুরিটা হঠাৎ করে তুলে নিয়ে এনজোর ছবির ঠিক হৃৎপিণ্ডের বরাবর সজোরে বিধিয়ে দিল। ছুরির আগাটা টেবিলের কাঠে বিধে থেকে থরথর করে কাঁপতে লাগলো। বসুন্ধরা সিটির ঝলমলে আলোর নিচে দাঁড়িয়ে রেহানা বেগম এবং চাঁদনি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। এতগুলো টাকা তারা একসাথে জীবনে দেখেনি। মোটা অঙ্কের টাকাগুলো হাতের পাওয়ার পর থেকেই মা ও মেয়ে যেন খুশিতে আত্মহারা, একদম পাগল প্রায় অবস্থা। আজ আর কোনো হিসেব নেই। আজ শুধু 2 হাত ভরে কেনাকাটা করার দিন। আম্মু জলদি চলো, ওই দেখো কত সুন্দর সুন্দর সব ড্রেস। আজ আমি আমার পছন্দের সব কিছু কিনবো, কেউ আমাদের আটকানোর নেই। আরে দাঁড়াও তো, ব্যাগটা আগে সামলাতে দাও। আজ আমরা বসুন্ধরা সিটির 1 তলা থেকে 8 তলা পর্যন্ত সব চষে বেড়াবো। যা পছন্দ হয় শুধু হাত দিবি, দাম নিয়ে একদম ভাববি না।